সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের মানুষ স্যার, সহকারী শিক্ষক কেমিস্ট্রি, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ। আজকে আমরা দশম শ্রেণীর রসায়ন বিষয়ে একটি ক্লাস করব, অর্থাৎ 11 নম্বর অধ্যায় জৈব যৌগের উপরে। এর উপরে আমরা গত দুটি ক্লাস করেছিলাম। আজকে হচ্ছে 3 নম্বর ক্লাস, অর্থাৎ পার্ট 3। তো আমাদের প্রথম দুটি আলোচনায় আমরা হাইড্রোকার্বন, অর্থাৎ সম্পৃক্ত এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অ্যালকেন এবং অ্যালকিন ও অ্যালকাইন, এই 3টা শ্রেণী আলোচনা করেছিলাম। আজকে আমরা পড়ব অ্যালকোহল সম্পর্কে এবং অ্যালডিহাইড এবং অ্যাসিড সম্পর্কে। তো শুরুতে যদি আমরা অ্যালকোহলটা নিয়ে আলোচনা করি, আমরা দেখব যে অ্যালকোহল কি। তো সংজ্ঞাটা যদি আমরা রসায়নের ভাষায় বলি, যে সকল জৈব যৌগে হাইড্রক্সিমূলক কোনটাকে বলা হয়, যেটা হচ্ছে ও এবং এইচ, অর্থাৎ অক্সিজেন এবং হাইড্রোজেন মিলে যে একযোজীমূলক সৃষ্টি হয়। এই যে একযোজী, যেহেতু একটা যোজনীর সাথে দ্বারা যুক্ত হয়, সেটাকে বলা হয় একযোজী। অর্থাৎ হাইড্রোজেন ও অক্সিজেন মিলে যে একযোজীমূলক সৃষ্টি করে, সেটাকে বলা হয় হাইড্রক্সিমূলক। অর্থাৎ কোনো যৌগের মধ্যে এই ওএইচ বা হাইড্রক্সিমূলক থাকলে তাদেরকে আমরা বলবো অ্যালকোহল। সেজন্য আমাদের সংজ্ঞাটা হয় এরকম: যে সকল জৈব যৌগে হাইড্রক্সিমূলক বিদ্যমান তাদেরকে বলা হবে অ্যালকোহল। কিন্তু কিছু ব্যতিক্রম দেখা যায়, কিছু যৌগে ওএইচ থাকার পরেও তাদেরকে আমরা অ্যালকোহল বলতে পারি না। যেমন হাইড্রোজেনের সাথে ওএইচ যুক্ত আছে, সেটা অ্যালকোহল নয়, সেটা পানি। সোডিয়ামের সাথে ওএইচ যুক্ত আছে, সেটা হচ্ছে অ্যালকোহল নয়, সেটা ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড। পটাশিয়ামের সাথে ওএইচ যুক্ত আছে, সেটা অ্যালকোহল নয়। এখানে অবশ্য অ্যালকোহল হচ্ছে জৈব যৌগের একটি অংশ। এতক্ষণ আমি যেটা বললাম, জৈব যৌগ হচ্ছে কার্বন থাকতে হবে। যে এখন এখানে ওএইচ আছে কিন্তু কার্বন নেই, এখানে ওএইচ আছে কার্বন নেই, এখানে ওএইচ আছে কার্বন নেই, তাহলে এরা তো অজৈব যৌগ। তো অজৈব যৌগের মধ্যে ওএইচ থাকলেও তাদেরকে আমরা অ্যালকোহল বলতে পারবো না। আরেকটা হচ্ছে এই যে কার্বন সম্বলিত অংশ, যের সাথে ওএইচ থাকার পরেও সে অ্যালকোহল নয়, সেটা অন্য একটা নাম আছে সেই জন্য। যেমন এটা হচ্ছে বেনজিন ছিল, C6H6, এখানে একটা হাইড্রোজেন সরে গিয়ে একটা ওএইচ মূলক বসছে, যার জন্য এটাও অ্যালকোহল। তবে এটা হচ্ছে বেনজিন থেকে ওএইচ সরছে, হাইড্রোজেন সরে ওএইচ বসছে, সেটা হচ্ছে ফেনল। সেটাকে আমরা ফেনল বলি, অ্যালকোহল নয়। তাহলে এগুলো হচ্ছে ওএইচ থাকা সত্ত্বেও কেন অ্যালকোহল নয় তার আলোচনাটা। তাহলে অ্যালকোহলের কার্যকরীমূলক কি হবে? ওএইচ থাকবে যৌগটার মধ্যে। সাধারণ সংকেত কি হবে? আর ওএইচ। আর বলতে এখানে আমি বুঝবো অ্যালকাইল মূলক, অর্থাৎ অ্যালকেন মূলক থেকে একটা হাইড্রোজেন কম, অর্থাৎ CnH2n+2 হওয়ার কথা, তার থেকে একটা হাইড্রোজেন কমে +1 হলো। তো আমরা আর এর মানটা বসায় যদি লিখি, তাহলে CnH2n+1 OH। এখন দেখো তো ব্যাপারটা, আমি যদি এই হাইড্রোজেনটাকে এর সাথে যোগ করে দিই, তাহলে আমার হাইড্রোজেন CnH2n+2, অর্থাৎ একটা বেশি থাকবে না, অর্থাৎ CnH2n+2O। এটাও তো হতে পারে, যেক্ষেত্রে n এর মান হচ্ছে 1 2 3 4 1 হতে পারে। আমরা যদি কিছু উদাহরণ দেখি, আমরা দেখব প্রথম 1 নম্বর কার্বন বিশিষ্ট প্রথম সদস্য n এর মান যখন 1, তখন আমরা ওই সাধারণ সংকেত অর্থাৎ CnH2n+1 OH, ওখানে যদি মানটা বসাই তাহলে হবে CH3OH, বা তুমি এভাবেও লিখতে পারো CH4O। যেহেতু এইচটা আমি ওই এইচের সাথে কাউন্ট করি, দুবার না লিখি, তাহলে CH4O। তাহলে এটা হচ্ছে কি, গাঠনিক করে খোলা লিখলে CH3OH, অর্থাৎ সেটা প্রথম অ্যালকোহল। উচ্চারণটা হয় অল, অর্থাৎ মিথানল। তারপর 2 কার্বন হলে C2H5OH, অর্থাৎ C2H6O।
তার মানে CH3 CH2 OH সেটা হচ্ছে ইথানল। তারপরে 3 কার্বন প্রোপানল, 4 কার্বন বিউটানল, 5 কার্বন পেন্টানল। এভাবে কার্বন সংখ্যা বাড়বে, আমাদের নাম পরিবর্তন হয়ে হেক্সানল, হেপ্টানল, অক্টানল, এইভাবে আমরা উচ্চারণটা বলবো। এ হচ্ছে অ্যালকোহলের পরিচিতি। যদি আমরা এরপরে প্রস্তুতিতে যাই, আমরা দেখব অ্যালকোহল প্রস্তুতির বিক্রিয়াটা আমরা অলরেডি পড়ে আসছি, মনে পড়ে সেই কি বলে অ্যালকাইল হ্যালাইডের সাথে ক্ষারের বিক্রিয়া। আমরা ওইটা অবশ্য তখন সরাসরি পড়ি নাই, এটা আমরা পড়েছিলাম অ্যালকিন প্রস্তুতির সময় একটা অংশ পড়েছিলাম। সেটা কেমন ছিল একটু খেয়াল করো। এখানে আমরা ওই দিন বলেছিলাম আগে যে আমরা পরবর্তী অংশটা কম্পেয়ার করে পড়ব, অর্থাৎ দুইটা অংশকে কোন কোন বিক্রিয়া দুটোর মধ্যে সিমিলারিটি থাকে বা একটা ব্যতিক্রম থাকে বা কোনো মিল থাকে, সেগুলো আমরা একসাথে পড়ি। যেমন দেখো এই বিক্রিয়ার মধ্যে একটা সিমিলারিটি আছে, এ হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, এ হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, তার সাথেও ক্ষার যোগ করলাম, তার সাথেও ক্ষার যোগ করলাম। পার্থক্যটা হচ্ছে এটা হচ্ছে জলীয় মাধ্যমে ক্ষার, এটা হচ্ছে অ্যালকোহলীয় মাধ্যমে ক্ষার। উৎপাদ চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ অ্যালকাইল হ্যালাইডে জলীয় মাধ্যমে ক্ষার যোগ করলে হবে অ্যালকোহল, আর অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যালকোহলীয় মাধ্যমে ক্ষার যোগ করলে হয়ে যাবে অ্যালকিন। খুবই গুরুত্বপূর্ণ, এটা উদ্দীপকে খুবই গুরুত্বপূর্ণ উদ্দীপক হিসেবে আসে। তো আমরা জানলাম যে অ্যালকাইল হ্যালাইডের সাথে যখন ক্ষার যোগ করা হয় জলীয় মাধ্যমে তখন হবে অ্যালকোহল, অর্থাৎ এই হ্যালোজেনটা সরে OH বসে যাবে, এটা হচ্ছে একটা প্রতিস্থাপন বিক্রিয়া। আর নিচেরটা হচ্ছে অপসারণ বিক্রিয়া, এখানে হ্যালোজেনটা একেবারে সরে গিয়ে দ্বিবন্ধন রচিত হয়ে অ্যালকিন তৈরি হয়। তাহলে আমরা অ্যালকিনের বিক্রিয়াতে এটা একটু আবার দেখে আসতে পারি, এটা অলরেডি ওখানে আছে, আমরা নোট করব। এই বিক্রিয়াটা অ্যালকিন থেকে আবার লিখবো, আর এই বিক্রিয়াটা আমরা এখন পড়তেছি যে কি, এ হচ্ছে আমাদের অ্যালকাইল হ্যালাইড। আমি 2 কার্বন বিশিষ্ট নিলাম শুরুতে, যে CH3 CH2 Br, অর্থাৎ ব্রোমো ইথেন বা ইথাইল ব্রোমাইড। এর সাথে আমি ক্ষার যোগ করব জলীয় মাধ্যমে, যেহেতু আমি অ্যালকোহল প্রস্তুতি করতেছি। তাহলে ক্ষার যোগ করলাম জলীয় মাধ্যমে, হয়ে গেল আমার প্রতিস্থাপন বিক্রিয়া। এখানকার মাইনাস অংশ OH, এখানকার Br মাইনাস অংশকে সরে নিজে জায়গায় বসে যাবে, আর এই Brটা ব্রোমিনটা সোডিয়ামের সাথে যুক্ত হয়ে সোডিয়াম ব্রোমাইড। সিম্পল বিক্রিয়া। তো কি হলো, অ্যালকাইল হ্যালাইড ক্ষারের সাথে বিক্রিয়ায় জলীয় মাধ্যমে অ্যালকোহল হয়ে গেল, অর্থাৎ ইথানল হয়ে গেল। ব্রোমো ইথেনটা কার্বন সংখ্যা সেম থাকবে। এবার তুমি 3 কার্বন 4 কার্বন দিয়ে উদাহরণ করতে পারো। তাহলে আমাদের অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল তৈরির বিক্রিয়াটা হয়ে গেল। একটাই বিক্রিয়া যদিও এখানে আছে। তারপরে অ্যালকিন থেকেও হতে পারে, কিভাবে বলো তো? অ্যালকিন থেকে, হ্যাঁ, অ্যালকিন থেকে হচ্ছে যে তুমি যদি অ্যালকিনের সাথে পানি যোগ করো, কি শর্তে? 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 60 অ্যাটমসফিয়ার চাপে, এবং সঙ্গে যদি ফসফরিক অ্যাসিড দাও, সেটা অ্যালকোহলে রূপান্তর হয়ে যাবে। কোনটা? অ্যালকিনটা। তো সেজন্য আমি এখানে শুরুতে 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন, অর্থাৎ প্রথম অ্যালকিনটাই নিলাম, যাকে আমরা বলি ইথিন। তার সাথে পানি যোগ করব, এই শর্তে আমি পেয়ে যাব 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল, অর্থাৎ ইথানল। এটা একটা সংযোজন বিক্রিয়া, আমরা অলরেডি পড়ে আসছি। অ্যালকিনের সাথে পানির সংযোজন মনে পড়ে কিনা? যোগাযোগের একটা মজার বিষয় হচ্ছে, আমরা যখন মোটামুটি অর্ধেক পড়ে ফেলবো তখন থেকে বিক্রিয়া রিপিটেশন শুরু হয়। যেমন আমরা এখন থেকে রিপিট পেয়ে যাচ্ছি, যে এটা আমরা পড়ছিলাম অ্যালকিনের সাথে পানির সংযোজন। কি হয়েছিল এখানে? যেহেতু দ্বিবন্ধন, একটা বন্ধন ভেঙে গেছে, ভেঙে এইখানে একটা যোজনী খালি হবে, এই কার্বনে একটা যোজনী খালি হবে, এখানে একটা হাইড্রোজেন চলে যাবে, আর এখানে OH চলে যাবে। বিনিময় যৌগটা চেহারা এরকম হবে কিনা দেখো তো। এই যে প্রথম কার্বনে একটা হাইড্রোজেন যাওয়াতে CH3, আর দ্বিতীয় কার্বনে এবার চলে যাওয়াতে CH2OH, হয়ে গেল ইথানল। এগুলো আসলেই সিম্পল, জাস্ট একটু তোমাকে চিন্তা করে যদি তোমরা প্র্যাকটিস করো, যোগাযোগে আসলে খুবই মজার। তারপর আসতেছে কার্বক্সিলিক অ্যাসিড থেকে।
কার্বক্সিলিক অ্যাসিড আমরা জানি, অর্থাৎ জৈব অ্যাসিড, এবং অ্যালডিহাইড থেকেও করা যাবে। কি করে? এটা হচ্ছে বিজারণ করে। আমরা একটা সিকোয়েন্স মনে রাখবো, সেটা হচ্ছে অ্যাসিডকে বিজারণ করলে অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে বিজারণ করলে অ্যালকোহল। এটার উল্টা বিক্রিয়াও আছে, অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে জারণ করলে অ্যাসিড। কিন্তু যেহেতু আমরা অ্যালকোহল রূপান্তর করতেছি, সেহেতু আমরা এখন বিজারণ পড়ব, অর্থাৎ অ্যাসিডকে বিজারণ করবো অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে বিজারণ করবো অ্যালকোহল, হয়ে গেল। তো এখানে বিজারকের ভূমিকা পালন করে কে? এটা যে কি, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। কি নাম সেটা? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। এটা উৎপন্ন করে জাইমান অক্সিজেন, যেটা এখানে বিজারণ প্রক্রিয়ায় এই অ্যালকোহল, দেখো এই হচ্ছে অ্যাসিড, 2 কার্বন বিশিষ্ট CH3COOH ইথানোয়িক অ্যাসিড, সেটা বিজারণ বিক্রিয়া দ্বারা কিসে পরিণত হবে? 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডে। তো অ্যালসিডের সংকেত হচ্ছে কি? CH3COOH, সেটা বিজারিত হয়ে কি পরিণত হবে? অ্যালডিহাইড, অর্থাৎ CH3CHO। এখানে আরও একটা অক্সিজেন সরে গেল, যেহেতু অ্যাসিড মূলকে 2টা অক্সিজেন, অ্যালডিহাইড মূলকে একটা অক্সিজেন, তাহলে আরেকটা অক্সিজেন সরে গিয়ে এখান থেকে নির্দিষ্ট পরিমাণ, অর্থাৎ 2 অণু পানি নিয়ে সে 2 অণু হাইড্রোজেন নিয়ে সে পানি হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা শুরুতে অ্যাসিড বিজারিত হয়ে হলো অ্যালডিহাইড, এবার অ্যালডিহাইডটা বিজারিত হয়ে হবে অ্যালকোহল। বললাম এটা সিকোয়েন্স, অ্যাসিড প্রথমে অ্যালডিহাইড হবে, অ্যালডিহাইডটা হবে অ্যালকোহল, তো আবার লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা বিজারিত করা হয়ে যাবে অ্যালকোহল। এটাকে বলা হয় জাইমান হাইড্রোজেন। আমরা জাইমান অক্সিজেন সম্পর্কে ধারণা নিয়েছিলাম কোথায়? ওই যে বেয়ার পরীক্ষায়, মনে পড়ে? যেখানে ইথিনের সাথে বিক্রিয়া ঘটেছিলাম কার? ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের, তখন সেখানে জাইমান অক্সিজেন কথা বলেছিলাম। এখানেও সেই জাইমান হাইড্রোজেন আসছে, সদ্যজাত হাইড্রোজেন, সেটা হচ্ছে জাইমান হাইড্রোজেন। সেটা কোথেকে আসছে? বিজারক লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড থেকে। তাইলে আমরা অ্যালকোহল তৈরির 3টা পদ্ধতি শিখলাম, অ্যালকাইল হ্যালাইড থেকে, অ্যালকিন থেকে পানি সংযোজন দ্বারা, তারপর হচ্ছে অ্যাসিড বা অ্যালডিহাইড বিজারণ দ্বারা। এবার আমরা রাসায়নিক ধর্ম করতে পারি, অর্থাৎ অ্যালকোহল কি কি বিক্রিয়া দেয়। দেখো এখানে ভৌত ধর্ম আছে, আমরা বই থেকে এটা রিডিং পড়লে বুঝতে পারবো। আমি যে বিষয়টা সবচেয়ে বেশি হাইলাইটস করতে চাই, যেটা বললে তোমাদের কাজে লাগবে, আমি সবসময় ওইটাতেই নজর দিতে চাচ্ছি, ওইটাই হাইলাইট করতে চাচ্ছি, যেটা তোমরা পড়ে বুঝতে পারবে, ওইটা এখন বলে আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। এখন ভৌত ধর্মটা তোমরা অবশ্যই রিডিং পড়বে, আর যেটা আমার বলার দরকার আমি সরাসরি এই জন্য রাসায়নিক ধর্মে চলে যাচ্ছি, যার প্রথমেই বিক্রিয়া হচ্ছে অ্যালকোহলের নিরোধন। আমি এটা ইচ্ছা করলে স্কিপ করতে পারি, পাস করতে পারি, কারণ এটা হয়ে গেছে। একটু মনে করো তো, অ্যালকিন তৈরির এই বিক্রিয়াটা ছিল কিনা তোমাদের? একটু 1 ক্লাস পিছিয়ে চলে যাও, অ্যালকিন প্রস্তুতি চলে যাও, দেখবে যে শুরুতে ছিল অ্যালকোহলের নিরোধন দ্বারা, সেই সেম বিক্রিয়া। সুতরাং আর দ্বিতীয়বার বলতে হবে না যে অ্যালকোহলকে আমরা নিরোধিত করলে এটা অ্যালকিনে পরিণত হয়। কি দ্বারা? সালফিউরিক অ্যাসিড দ্বারা, যে হচ্ছে নিরোধক। ঠিক আছে, আশা করি একটু বললেই তোমরা বুঝে যাবো। তারপর হচ্ছে জারণ। আচ্ছা বলো তো, অ্যালকোহলকে জারণ, একটু আগেই সেটা সম্পর্কে আইডিয়া দিছিলাম যে অ্যালকোহল জারিত হয়ে কি হয়? অ্যালডিহাইড। অ্যালডিহাইড জারিত হয়ে কি হয়? অ্যাসিড। ওই যে বিপরীতটা আগে পড়ছিলাম যে অ্যাসিড বিজারিত হয়ে অ্যালডিহাইড, অ্যালডিহাইড বিজারিত হয়ে অ্যালকোহল। খুবই গুরুত্বপূর্ণ সিকোয়েন্স, এটা অনেকবার আসছে, তোমরা বোর্ডের প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে বুঝতে পারবে। এখন আমরা যেহেতু অ্যালকোহলের জারণ পড়তেছি, এটা জারিত হয়ে অ্যালডিহাইড হবে, অ্যালডিহাইড আবার জারিত হয়ে অ্যাসিড হবে, সেটাই তো। তো এখানে জারকের ভূমিকা পালন করবে কে? এই দুইটা একসাথে, পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড। তারা বিক্রিয়া করে কি তৈরি করে? পটাশিয়াম সালফেট, ক্রোমিয়াম সালফেট, পানি এবং জাইমান অক্সিজেন। এই জাইমান অক্সিজেন দ্বারাই তারা জারিত হয়। তাহলে শুরুতে আমাদের যে অ্যালকোহল, তাকে আমরা জারিত করব এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং
তাহলে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড দ্বারা। তাহলে এই জাইমান অক্সাইড উৎপন্ন হবে এখান থেকে। আমরা পুরো বিক্রিয়াটা লিখবো না, তার উপাদানটা জারকটা এখানে লিখবো, তার যে অংশটা জারিত করে তার অংশটা লিখবো। তাহলে এটা হয়ে যাবে অ্যালডিহাইড, অর্থাৎ CHO হয়ে যাবে। তো তুমি এতটা ঘাবড়ানোর বা এতটা টেনশন বা এতটা ইয়ে করার দরকার নেই, একটু চিন্তা করো তো। এটা হচ্ছে অ্যালকোহল, 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল। সংখ্যাটা যদি তুমি না পারো তাহলে কেমিস্ট্রি কি বলবো তুমি, মানে তোমাকে তো এটা পারতে হবে। আমি যদি বলি 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল বলো, তুমি বলবো CH3CH2OH। এখন এই 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহলটা জারিত হয়ে যদি অ্যালডিহাইড হয়, তাহলে 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডের সংকেতটা কি? বলবো যে CH3CHO। তো এখানে কি হলো, কি কমলো, কি বাড়লো, মিলাইতে হবে কি না, কি এতটা টেনশন করার দরকার নেই। হ্যাঁ, আমি এখানে সমতার দিকেও এই জন্য নজর দিই নেই, সংখ্যার দিকেও দিই নেই। আমার যেটা হবে সেটা অ্যালকোহলটা হয়ে যাবে অ্যালডিহাইড, বিনিময়ে এখানে পানি উৎপন্ন হবে। জাস্ট কত অনু হচ্ছে সেটা সমতা পরে হবে, আমি এখানে জাস্ট মূল বিক্রিয়া লিখে দিলাম। তারপরে এই অ্যালডিহাইডটা আবার জারিত হয়ে যাবে অ্যাসিড, সেম জারক দ্বারা। তাহলে এই যে হয়ে গেল 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডের সংকেত কি? CH3CHO। আর 2 কার্বন বিশিষ্ট অ্যাসিডের সংকেত কি? CH3COOH। তাহলে হয়ে গেল আমার ইথানলটা ইথানেল, তারপরে ইথানেলটা জারিত হয়ে ইথানোয়িক অ্যাসিড। তাহলে এই হচ্ছে আমার অ্যালকোহলের জারণ। এবার যদি আমি অ্যালকোহলের ব্যবহারে চলে যাই, অ্যালকোহল কি কি কাজে ব্যবহৃত হয় আমি এখানে লিখলাম না, জাস্ট বলে দিচ্ছি, তোমরা নোট করে নিতে পারো। সেটা হচ্ছে অ্যালকোহলের ব্যবহার কি কি কাজে। আচ্ছা, আমি আগে রিডিং পড়ে যাচ্ছি, পরে তোমাদেরকে পয়েন্ট ধরাই দিচ্ছি। মিথানল অত্যন্ত বিষাক্ত পদার্থ। মিথানল অ্যালকোহলের প্রথম পদার্থটার কথা বললাম আর কি, প্রথম যৌগটা। মিথানল মূলত অন্য রাসায়নিক পদার্থ প্রস্তুত করতে ব্যবহৃত হয়। তাহলে শুরুতে বুঝে গেলাম অ্যালকোহলগুলো থেকে আমি অন্যান্য পদার্থ প্রস্তুত করতে পারি। আমি অ্যাসিড প্রস্তুত করব, অ্যালকোহল থেকে করতে পারতেছি। অ্যালডিহাইড প্রস্তুত করব, অ্যালকোহল থেকে করতে পারতেছি। অ্যালকিন প্রস্তুত করব, অ্যালকোহল থেকে পারতেছি। তাহলে শুরুতে এটা বিভিন্ন জৈব যৌগ প্রস্তুতি ব্যবহৃত হতে পারে। 2 নম্বর, রাসায়নিক শিল্পে এটা ব্যবহার হতে পারে। যেমন রাসায়নিক শিল্পে, শিল্প কারখানায় আমি ইথানোয়িক অ্যাসিড, বিভিন্ন জৈব অ্যাসিডের এস্টার প্রস্তুত করতে পারি এটা দিয়ে। তারপরে আর কি করতে পারি, প্রসাধনী শিল্পে এটাকে কাজে লাগাইতে পারি। যেমন ইথানলকে সাধারণত পারফিউম, কসমেটিক্স এগুলোতে ব্যবহার করতে পারি। আবার ওষুধ শিল্পেও এটা দিয়ে আমরা ওষুধ তৈরি করতে পারি। তাহলে কি হলো, অনেকগুলো পয়েন্ট হচ্ছে কিন্তু, যে বিভিন্ন যৌগ তৈরিতে, তারপরে রাসায়নিক শিল্পে, তারপরে কসমেটিক্স তৈরিতে, ওষুধ শিল্পে, এগুলোকে দ্রাবক হিসাবে এটা ব্যবহৃত হয়। ওষুধ শিল্পের একটা বড় উদাহরণ এখানে দেওয়া আছে, যে সেটা হচ্ছে রেকটিফাইড স্পিরিট। সেটা কি রেকটিফাইড স্পিরিট? দেখো, রেকটিফাইড স্পিরিট হচ্ছে, আমরা হোমিওপ্যাথিক যে ডাক্তারের কাছে গিয়ে থাকলে তোমরা বুঝবা যে ওইখানে ছোট একটা শিশির মধ্যে ছোট ছোট সাদা দানাদার ইয়ে থাকে, মিষ্টি জাতীয়, এর মধ্যে একটা তরল দিয়ে রাখা হয়, সেটা হচ্ছে রেকটিফাইড স্পিরিট। সেটা কিন্তু মুখটা খুলেই ঢুকে দিয়ে আবার মুখটা অফ করে দেওয়া হয়, নাহলে এটা উড়ে যাবে, যেহেতু স্পিরিট। এইটা এই অ্যালকোহল দিয়ে প্রস্তুত করা হয়। কিভাবে দেখো তো, সাধারণত ফার্মাসিউটিক্যাল গ্রেডের ইথানলকে ওষুধ শিল্পে এবং রেকটিফাইড স্পিরিটকে হোমিও ওষুধে ব্যবহার করা হয়। তো রেকটিফাইড স্পিরিট কি? ইথানলের 96% জলীয় দ্রবণকে রেকটিফাইড স্পিরিট বলে। আবার বলো, তাহলে রেকটিফাইড স্পিরিটের উপাদান কি? ইথানল। ইথানল, নট মিথানল। এখানে কনফিউশন করে তোমাদের এমসিকিউতে। এবং কত পার্সেন্ট সেটা? 96% জলীয় দ্রবণ, যেটাকে আমরা বলবো রেকটিফাইড স্পিরিট। তো পারফিউম শিল্পেও ইথানলের ব্যাপক ব্যবহার রয়েছে। পারফিউমে ইথানল ব্যবহারের পূর্বে তাকে গন্ধমুক্ত করা হয়। অ্যালকোহল একটা গন্ধ থাকতে পারে, বিশ্রী গন্ধ হতে পারে, সেটাকে সুগন্ধি করার জন্য বা সুগন্ধি অ্যাড করার আগে ওই ইথানলকে দুর্গন্ধটা দূর করে নর্মাল করা হয়, তারপরে এটাতে সুগন্ধি যোগ করা হয়। ওষুধ ও খাদ্য শিল্প ব্যতীত অন্য শিল্পে রেকটিফাইড স্পিরিট সামান্য মিথানল যোগ করে বিষাক্ত করে ব্যবহার করা হয়।
একে বলা হয় মিথিলেটেড স্পিরিট। অর্থাৎ রেকটিফাইড স্পিরিটকে বা অ্যালকোহলকে মেথিলেটেড স্পিরিটে পরিণত করে রাখা হয় কেন? এটা অ্যালকোহলের অপব্যবহার রোধ করার জন্য। সব জায়গায় অসাধু মানুষ থাকে, মনে করো এই অ্যালকোহলকে নেশাদ্রব্য হিসাবে যেন মানুষ ইজিলি ব্যবহার করতে না পারে, খারাপ কাজে ব্যবহার করতে না পারে, সেজন্য এই অ্যালকোহলের মধ্যে কিছু পরিমাণ মিথানল যোগ করে রাখা হয়। আমরা শুরুতে পড়েছিলাম মিথানল বিষাক্ত, দেখছো? এই মিথানল যোগ করে রাখলে এই অ্যালকোহলটা কি হয়ে যাবে? বিষাক্ত হয়ে গেল। অর্থাৎ রেকটিফাইড স্পিরিট যেটা খায় এটা কিন্তু বিষাক্ত হয়ে গেল, এখন এটা খাইলে বিষক্রিয়া হতে পারে, এই জন্য এটা খাওয়া যাবে না, তাহলে এটা অপব্যবহার রোধ হয়ে গেল। তারপরে কাঠ এবং ধাতুর তৈরি আসবাবপত্র বার্নিশ করার জন্য মিথিলেটেড স্পিরিট ব্যবহার করা হয়। তাহলে আসবাবপত্র বার্নিশে তোমরা এগুলো পয়েন্ট করো, 1 এই কাজে 2 ওই কাজে 3 এরকম করে বলতেছে আর কি। তো এখানে আরেকটা পয়েন্ট করতে পারবো আসবাবপত্র বার্নিশ করার কাজে, হ্যাঁ, ওই যে আমরা কি বলে এটাকে ফার্নিচার যেটাকে বলি। আবার জ্বালানি বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ, যে বর্তমানে ব্রাজিলে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে ইথানলকে মোটর ইঞ্জিনের জ্বালানি হিসেবেও ব্যবহার করা হচ্ছে। তার মানে খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু। তারপর হচ্ছে স্টার্চ। স্টার্চ মানে কোত্থেকে আসতেছে? চাল, গম, আলু, ভুট্টা থেকে গাজন প্রক্রিয়ায় অ্যালকোহল প্রস্তুত করা হয়। এছাড়া চিনি শিল্পের উপজাতি হিসেবেও চিটাগুড় থেকে এই প্রক্রিয়ায় অ্যালকোহল পাওয়া যায়। বাংলাদেশের দর্শনায় কেরু অ্যান্ড কেরু কোম্পানিতে ইথানল প্রস্তুত করে দেশের চাহিদা পূরণ করা হয়। অ্যালকোহলকে জ্বালানি হিসেবে ব্যবহার করলে একদিকে জীবাশ্ম জ্বালানির উপর যেমন চাপ কমবে, অপরদিকে পরিবেশের দূষণমুক্ত হবে। অর্থাৎ ভবিষ্যৎ জ্বালানি হিসেবে অ্যালকোহলের গুরুত্ব রয়েছে, সেটাই এখানে বলা হলো। তারপরে আমরা আবার চলে যাব আমাদের পরবর্তী অংশে, যেটা হচ্ছে অ্যালডিহাইড। খুবই সিম্পল আলোচনা, যেভাবে অ্যালকোহল পড়ছি এভাবে অ্যালডিহাইড পড়ব। অর্থাৎ যে সকল জৈব যৌগে অ্যালডিহাইড মূলক বিদ্যমান থাকে, অর্থাৎ সিএইচও, অ্যালডিহাইড মূলকের সংকেতটা মনে রাখো, সিএইচও, সেটাও একযোজী মূলক, তাদেরকে বলবো আমরা অ্যালডিহাইড। অর্থাৎ যোগের মধ্যে সিএইচও দেখলে আমরা অ্যালডিহাইড বলবো। তো কার্যকর মূলক তো অ্যালডিহাইড মূলকই সিএইচও, সাধারণ সংকেত আর সিএইচও, আর মানে তো জানো CnH2n+1। সবগুলো আলোচনা আমি একই স্টাইলে করছি যেন তোমাদের পড়তে সুবিধা হয়। তাহলে এটা কি বলা যায়? CnH2n+1 CHO। ঠিক আছে, এইটা n এর মান 0, 1, 2, 3 হতে পারে। 0 কেন বলো তো? 0 হলে আমার এই অংশটা 0 হলো, কিন্তু এখানে তো কার্বন একটা কার্যকরী মূলকেই কার্বন আছে, তাইলে পরের অংশটা কার্বন না হলেও তো চলে, শুধু হাইড্রোজেন দিলেও হয়। এই জন্য এখানে শুধু হাইড্রোজেন দিলে প্রথম যৌগ হয়ে যায়, এইটাই 1 নম্বর কার্বন। দেখছো, শুধু H দিয়েও প্রথম যৌগ হয় মূলকের সাথে, সেটা হচ্ছে অ্যালডিহাইড আর অ্যাসিডের ক্ষেত্রে, যেহেতু অ্যালডিহাইড এবং অ্যাসিডে আগে থেকেই কার্বন আছে। উদাহরণে যদি তুমি চলে যাও, এই যে দেখো কি প্রথম যৌগ, একটা হাইড্রোজেন অ্যাড করলে হয়ে যায় CHO, অর্থাৎ আমি হাইড্রোজেনটা ভিতরে নিয়ে যাই CH2O, এটা হচ্ছে CHCSO, মিথা উচ্চারণ কি এল, অর্থাৎ নেল বা এল, অ্যালকোহল হয়েছিল অল, তাহলে মিথা নেল। তারপরে CH3 CHO 2 কার্বন বিশিষ্ট, সেটা হচ্ছে ইথানেল। CH3 CH2 CHO 3 কার্বন বিশিষ্ট প্রোপানেল। এভাবে বিউটানেল, পেন্টানেল আমরা উচ্চারণ করব। প্রস্তুতিতে যদি আমরা যাই, সব রিপিট বিক্রিয়াই পাবো। মনে পড়ে কিনা পানি সংযোজন বিক্রিয়া অ্যালকিনের সাথে হয়েছিল অ্যালকোহল, আর অ্যালকাইনের সাথে হয়েছিল অ্যালডিহাইড। তাহলে এটা আমাদের সেই পুরাতন বিক্রিয়া। কি? অ্যালকাইনের সাথে পানি সংযোজন। একটা শর্ত ছিল যদিও গুরুত্বপূর্ণ, 20% সালফিউরিক অ্যাসিড এবং 2% মার্কারিক সালফেট, হয়ে গেল ইথানল। খুবই সিম্পল, আগে জানি, সুতরাং আর বেশি বলার দরকার নেই। তারপর হচ্ছে আমাদের অ্যালডিহাইডের ব্যবহার। আবারও আমরা ওইখান থেকে হেল্প নিতে পারি। অ্যালডিহাইডের কী কী কাজে ব্যবহার হয় দেখো তো। অ্যালডিহাইডের পলিমারকরণ বিক্রিয়ায় বিভিন্ন প্লাস্টিক দ্রব্য ব্যবহার করা হয়। প্রধান, খুবই গুরুত্বপূর্ণ, অ্যালডিহাইড কিন্তু পলিমারের বিক্রিয়ায় ব্যবহৃত হয় প্লাস্টিক দ্রব্য তৈরিতে। যেমন মিথানেল এর জলীয় দ্রবণকে অতি নিম্নচাপে উত্তপ্ত করলে ডেরালিন নামক পলিমার উৎপন্ন হয়। তাহলে ডেরালিন কি? এক ধরনের পলিমার, সেটা কোত্থেকে তৈরি হয়? মিথানেল থেকে। তার মানে আমরা জানি অ্যালডিহাইড থেকে পলিমার তৈরি করা যাবে। ডেরালিন পলিমার দিয়ে চেয়ার, ডাইনিং টেবিল, বালতি ইত্যাদি প্লাস্টিক জাতীয় দ্রব্য তৈরি করা হয়। আরও আছে যে ফর্মালডিহাইড। ফর্মালডিহাইড মানে কি? ওই মিথানেলের অপর নামে ফর্মালডিহাইড। আবার বলতেছি, মিথানেলের অপর নাম ফর্মালডিহাইড, মিথানোয়িক অ্যাসিডের অপর নাম
ফর্মিক অ্যাসিড, এগুলো একটু মনে রাখো। তাহলে মিথানল বা ফর্মালডিহাইড ও ইউরিয়া থেকেও আমরা একটা পলিমার তৈরি করতে পারি, যার নাম কি ইউরিয়া ফর্মালডিহাইড রেজিন। বলো ইউরিয়া ফর্মালডিহাইড রেজিন কোত্থেকে তৈরি করা হয়? বলবো যে ফর্মালডিহাইড এবং ইউরিয়া থেকে কোন পলিমার? ঘনীভবন পলিমার প্রক্রিয়ায় ইউরিয়া ফর্মালডিহাইড রেজিন তৈরি করা হয়। আমরা একদিন পলিমারকরণ নিয়ে আলাদা একটা ক্লাস করব, তখন পলিমার ক্লিয়ার হবে। তো এটা দিয়ে কী করা হয়? প্লেট, গ্লাস, মগ ইত্যাদি তৈরি করা হয়। তাহলে আমরা অ্যালডিহাইডের ব্যবহারও পেয়ে গেলাম। তারপরে এবার আমরা পড়ব অ্যাসিড, যাকে বলা হয় জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড। তাও সেম আলোচনা, আমি অ্যালকোহল, অ্যালডিহাইড, অ্যাসিড একই রকম বর্ণনার চেষ্টা করছি, একরকম রাখতে, পড়তে সুবিধা হবে। অ্যাসিড মূলক চিনতেই পারছো, CHOOH, বলো এর নাম কার্বক্সিলিক মূলক। অর্থাৎ যে সকল জৈব যৌগে কার্বক্সিলিক মূলক অর্থাৎ COOH মূলক বিদ্যমান তাদেরকে আমরা কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিড বলবো। কার্যকরীমূলক তো এইটাই, কার্বক্সিলিক অ্যাসিড, COOH, অবশ্যই একটা যোজনে দেখাতে হবে। সাধারণ সংকেত RCOOH, আর তো এইটাই CnH2n+1 অর্থাৎ CnH2n+1 COOH। এখানেও কার্বন সংখ্যা n এর মান 0 হতে পারে, যেহেতু 0 হলেও আমাদের এখানে একটা কার্বন অবশিষ্ট থাকে, মূলকের মধ্যে একটা কার্বন আছে, সেজন্য এটা হচ্ছে 0 সম্ভব, প্রথম কার্বন দিয়ে সম্ভব 0। সুতরাং এটা হচ্ছে তার কার্যকরীমূলক, 0, 1, 2, 3 হতে পারে। আমরা যদি এখন উদাহরণ দেখি কয়েকটা, দেখো এক কার্বন বিশিষ্ট, দেখো এক কার্বন, আমি ওই মূলকটাকেই গুনবো, মূলকের কার্বনটা, এখানে শুধু হাইড্রোজেন অ্যাড করো, হয়ে গেল এক কার্বন। তারপরে এর সামনে প্রথম কার্বন যোগ করো, CH3COOH দ্বিতীয় যৌগ, CH3CH2 COOH তৃতীয় যৌগ। দেখছো নামটা কি হবে? ওইক অ্যাসিড, ওইক অ্যাসিড বা নয়িক অ্যাসিড। বলো মিথানোইক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিড আগে বলেছিলাম, ইথানোইক অ্যাসিড, প্রোপানোইক অ্যাসিড, বিউটানোইক অ্যাসিড, প্যান্টানোইক অ্যাসিড, হেক্সানোইক অ্যাসিড, হ্যাপটানোইক অ্যাসিড, এভাবে আমরা উচ্চারণ করব। অ্যাসিড চিনে গেলাম। এবার তুমি চলে যাও অ্যাসিডের প্রস্তুতি। মনে পড়ে কিনা? একটু আগেই পড়ছি অ্যাসিডের প্রস্তুতি কিভাবে? অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে জারণ করলে অ্যাসিড, হয়ে গেল। এটাও হতে পারে, আরও করা যেতে পারে সেটা রূপান্তর। যেমন তুমি একটু আগেই পড়লা যে অ্যালকাইনের সাথে পানি যোগ করছো, কি উৎপন্ন হয়েছিল? 20% সালফিউরিক অ্যাসিড এবং 2% মার্কারিক সালফেটের উপস্থিতিতে অ্যালডিহাইড হচ্ছে না? ওই অ্যালডিহাইডটাকে জারিত করে ফেলো, জারণ করে ফেলো, হয়ে গেল না অ্যাসিড। সুতরাং এভাবে আমরা অনেকভাবে করতে পারি। তো যেহেতু এই বিক্রিয়াটা একটু আগেই করলাম, সেহেতু এখানে আর বলার কিছু নেই যে অ্যালকোহলটা জারিত হয়ে অ্যালডিহাইড, অ্যালডিহাইডটা জারিত হয়ে অ্যাসিড, এটা অ্যাসিড তৈরির একটা প্রক্রিয়া হতে পারে। তারপরে এবার আসছে অ্যাসিডের ব্যবহার। তো অ্যাসিডের ব্যবহার আবার আমরা বই থেকে দেখি, এখানে আমাদের বলা আছে যে জৈব অ্যাসিড সমূহ অজৈব অ্যাসিডের তুলনায় দুর্বল। তাহলে আমরা কি জানলাম? অজৈব অ্যাসিডগুলো শক্তিশালী, তীব্র অ্যাসিড, আর জৈব অ্যাসিডগুলো দুর্বল। যে জন্য আমরা খাই, এগুলো আমরা খাবারের সাথে খেয়ে থাকি। যেমন বিভিন্ন ফলে যে অ্যাসিডগুলো থাকে, টার্টারিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, এগুলো আমরা সবগুলো আমরা খাই, মেলিক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড। সুতরাং এগুলো দুর্বল অ্যাসিড, ততটা সমস্যা হয় না, কিন্তু উপকারী। এই জন্য আমরা বলবো অজৈব অ্যাসিডের চেয়ে জৈব অ্যাসিড দুর্বল। অজৈব অ্যাসিড মানুষের খাদ্য উপযোগী উপাদান, এই যে বলা আছে দেখছো, খাবার উপযোগী এরা। যেমন আমরা লেবুর রসে থাকে সাইট্রিক অ্যাসিড খাচ্ছি, তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড খাচ্ছি, দধিতে থাকে ল্যাকটিক অ্যাসিড খাচ্ছি, এমসিকিউর উত্তর মনে রাখো। ইত্যাদি জৈব অ্যাসিডকে খাবার হিসেবে ব্যবহার করে থাকি। জৈব অ্যাসিডের ব্যাকটেরিয়া ধ্বংস করার ক্ষমতা থাকায় একে খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহার করা হয়। জানি সেটা আমরা, ভিনেগার, যেটা খাবার সংরক্ষক হিসেবে ব্যবহার করা হয়। ভিনেগারের উপাদানটা কে থেকে আসছে? এই ইথানোইক অ্যাসিডই। ইথানোইক অ্যাসিডের 6 থেকে 10%, বা এখানে যদিও 4 থেকে 10% বলা আছে, এই 4 থেকে 10% জলীয় দ্রবণকে কি বলা হয়? ভিনেগার। বুঝতে পারছো? তাহলে ইথানোইক অ্যাসিডের 6 থেকে বা 4 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলা হয়। তোমরা পরীক্ষায় 4 থেকে 10 লিখতে হবে, তবে নর্মালি এটা 6 থেকে 10 হবে, পরবর্তী অংশ আবার 6 থেকে 10 লেখা আছে। এটাকে বলা হয় ভিনেগার। এটা কি কাজে ব্যবহৃত হয়? সস বা আচার সংরক্ষণের কাজে এটা ব্যবহৃত হয়ে থাকে। তাহলে আজকে আমরা কি পড়লাম? অ্যালকোহল,
অ্যালডিহাইড এবং অ্যাসিড নিয়ে আলোচনা করলাম। তো পরবর্তী অংশে আমরা কিছু সংশ্লেষণ পড়ব এবং পলিমারকরণ বিক্রিয়াগুলো পড়ব। তাহলেই আমাদের জৈব যৌগের টোটাল চ্যাপ্টারটা শেষ হবে। তো তার আগে আমাদের সবচেয়ে যেটা জরুরি সেটা হচ্ছে প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। যত প্র্যাকটিস করবা তোমার জৈব যৌগ তত সোজা। আমি বলি এক বিক্রিয়া একবার দুইবার তিনবার লিখে ছেড়ে দেওয়ার দরকার নেই, কিছুদিন পর পর প্র্যাকটিসে রাখো, জৈব যৌগ খুব ইজি হয়ে যাবে। আর একটু বুঝে শুনে লেখো, কোনটা কীভাবে কীতে কিসে রূপান্তর হয় সেটা একটু জেনে বুঝে করো, অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। তো ঠিক আছে, আগামী ক্লাসে আবার আরও পরবর্তী অংশ নিয়ে আলাপ করব। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।